আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। চলুন জেনে নেওয়া যাক ইসরায়েলের হামলার পর সুরক্ষিত হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রাগার ও যোগাযোগ নিয়ে। নমনীয় ও কঠোর চেইন অফ কমান্ড, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং গত এক বছরে ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পেরেছে। গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের টার্গেট করা হয় এবং পেজার ও ওয়াকিটকির সিরিজ বিস্ফোরণের কারণে অনেকেই প্রাণ হারিয়েছে। এর আগের শুক্রবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হয়। সোমবার বৈরুতে হামলায় 560 জনেরও বেশি মারা গেছে। নিহতদের মধ্যে 50 জন শিশু ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হেরজি হালেভি দাবি করেছে আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে। তার দাবি, হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও শেল ধ্বংস করা হয়েছে। তবে হিজবুল্লাহ কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত 2টি সূত্র জানিয়েছে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ 1 আগস্ট একটি ভাষণে বলেছিলেন, যখন কোনো নেতাকে হত্যা করা হয় তখন দলটি দ্রুত তার শূন্যস্থান পূরণ করে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যোগাযোগ ডিভাইসে হামলায় 1,500 যোদ্ধাকে আহত করেছে। তাদের অনেকেই অন্ধ হয়ে গেছে বা তাদের হাত উড়ে গেছে। এটি একটি বড় ধরনের ধাক্কা হলেও হিজবুল্লাহর শক্তির একটি ভগ্নাংশই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা 40 থেকে 50 হাজারের মতো বলে উল্লেখ করা হয়েছে। তবে নাসরুল্লাহর দাবি, দলটির 1 লাখ যোদ্ধা রয়েছে। গত অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের নানা সময়ে ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ। 3টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তখন থেকে দক্ষিণের ফ্রন্টলাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করা হয়েছে। এসব যোদ্ধার অনেকেই সিরিয়া থেকে এসেছে বলে জানিয়েছে এই সূত্রগুলো। সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলেও পরবর্তী সময়ে দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পেয়ে হিজবুল্লাহ লেবাননে দ্রুত গতিতে অনেক রকেট জড়ো করা হয়েছে বলেও জানিয়েছে রয়টার্সের ওই সূত্রগুলো। হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে ইরানের মিত্র বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দল এই হিজবুল্লাহ। তাদের অনেক অস্ত্রই ইরানি, রাশিয়া বা চীনা মডেলের। বিষয়টির সংবেদনশীলতার কারণে রয়টার্সের সূত্রগুলোর নাম প্রকাশ করতে রাজি হয়নি। নতুন আসা অস্ত্রগুলোর সম্পর্কে বা কোথা থেকে কেনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রগুলো। হিজবুল্লাহর জনসংযোগ অফিসও এই প্রতিবেদনে উল্লেখিত বিষয়ে মন্তব্য করতে রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি। কিংস কলেজ লন্ডনের স্কুল অব সিকিউরিটিজ স্টাডিজের জ্যেষ্ঠ লেকচারার আন্দ্রেয়াস ক্রিগ বলেছে, গত সপ্তাহে হামলায় হিজবুল্লাহর কার্যক্রম ব্যাহত হলেও নেটওয়ার্ক ভিত্তিক সাংগঠনিক কাঠামো এটিকে একটি অত্যন্ত স্থিতিশীল শক্তিতে পরিণত হতে সাহায্য করেছে। তিনি বলেন, সংখ্যা ও প্রযুক্তি বিবেচনায় নয়, বরং স্থিতিশীলতা বিবেচনায় ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে তার সবচেয়ে শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়েছে। চলতি সপ্তাহে সংঘর্ষ বেড়েছে। 24 সেপ্টেম্বর ইসরায়েলে হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার ইব্রাহিম কুবাইসিকে হত্যা করেছে। তারপরও হিজবুল্লাহ অপারেশন চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখিয়েছে। এত হামলার পরও ইসরায়েলের অভ্যন্তরে শত শত রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে, সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে তেল আবিবের কাছে একটি ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিবে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল দিয়ে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। এতে সতর্কীকরণ সাইরেন বেজে উঠেছিল। হিজবুল্লাহর সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর মধ্যে কোনটি উৎক্ষেপণ করা হয়েছে তা এখনও জানায়নি গোষ্ঠীটি। হিজবুল্লাহর কাছে ইরান নির্মিত ফাতে 110 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার রেঞ্জ 250 থেকে 300 কিলোমিটার। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের 2018 সালের একটি গবেষণাপত্র অনুসারে হিজবুল্লাহর ফাতে 110 450 থেকে 500 কেজি ওয়ারহেড বহনের সক্ষমতা আছে। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছে, পেজার ও রেডিও বিস্ফোরিত হওয়ার পরও হিজবুল্লাহর রকেট হামলা চালাতে সক্ষম হওয়াটা প্রমাণ করে যে গ্রুপটি বিশৃঙ্খল পরিস্থিতির মুখেও চেইন অফ কমান্ড বজায় রেখে কাজ করতে পারছে। ফিক্সড লাইন টেলিফোন নেটওয়ার্ক বা অন্য ডিভাইস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে চলেছে। অনেক যোদ্ধা পেজারের পুরনো মডেল বহন করছিলেন, ফলে গত সপ্তাহের আক্রমণে তাদের কোনো ক্ষতি হয়নি।
ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন কমান্ডার নিহত হওয়ার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ফেব্রুয়ারিতে যোদ্ধাদের সেলফোন ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়ে পেজার ব্যবহার বাড়িয়েছিল। রয়টার্সের সঙ্গে কথা বলা জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চেইন অব কমান্ড ভেঙে গেলেও সীমান্তের কাছে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত ছোট স্বাধীন গ্রুপে কাজ করার জন্য ফ্রন্টলাইন যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা স্বাধীনভাবে দীর্ঘ সময়ের জন্য ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করতে সক্ষম। এর আগে 2006 সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধের সময় এমন ঘটনা ঘটেছিল। ইসরায়েলের হামলার মুখেও কয়েক সপ্তাহ ধরে গোষ্ঠীটির যোদ্ধারা কয়েক সপ্তাহ ধরে সীমান্তের গ্রামগুলোতে যুদ্ধ চালিয়ে গিয়েছিল। দুটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ বেশ ভালোভাবেই তাদের অস্ত্র লুকিয়ে রেখেছে। রোববার দক্ষিণ লেবাননে এমন একটা এলাকা থেকে রকেট ছোড়া হয়েছিল যেখানে তার কিছুক্ষণ আগেই ইসরায়েল হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রাগার রয়েছে বলে মনে করা হয় এবং গত মাসে প্রকাশিত এক ফুটেজে দেখা যায় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট লঞ্চার নিয়ে টানেলের মধ্যে দিয়ে ট্রাক চালাচ্ছেন। রোববার ছোড়া রকেটগুলো ভূগর্ভ থেকে নিক্ষেপ করা হয়েছিল কিনা সেটি অবশ্য রয়টার্সের সূত্র জানাতে পারেনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট বলেছেন, সোমবারের হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র 100 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম ওয়ারহেড সহ রকেট, স্বল্পপাল্লার রকেট এবং বিস্ফোরক ইউএভি সোমবারের আঘাতে ধ্বংস হয়েছে। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহর অস্ত্রাগারে প্রায় 1.5 লাখ রকেট রয়েছে। সবচেয়ে শক্তিশালী এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো মাটির নিচে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। লেবাননে পুরোদমে হামলার নির্দেশ। লেবাননের সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যেতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার রাতে যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি রাজি হননি বলেও জানিয়েছেন নেতানিয়াহু দপ্তর। বৃহস্পতিবার লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে 21 দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সহ দেশটির 12টি পশ্চিমা ও আরব মিত্র রাষ্ট্র। তবে এই প্রস্তাব সম্পর্কে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে খবরটি সত্য নয়। এটা আমেরিকা ও ফ্রান্সের একটি প্রস্তাব, যা নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথাই বলেননি। আরও বলা হয়, প্রধানমন্ত্রী আইডিএফকে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যে পরিকল্পনা আগেই হয়েছে। এছাড়া যুদ্ধের সবটুকু লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলেছে, উত্তরে কোনো যুদ্ধবিরতি হবে না। এক্স মাধ্যমে এক পোস্টে কাটস আরও বলেছেন, বিজয় এবং উত্তরের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তি লড়াই চালিয়ে যাবে। গত সোমবার লেবাননে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত 620 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা এখনও চলমান রয়েছে। ইসরায়েল দাবি করছে, হিজবুল্লাহর গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। এর আগে গত সপ্তাহে 2 ধাপে লেবাননে থাকা হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত অসংখ্য পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীটি। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।